নমস্কার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দ্বারস্থ হওয়ার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দিল্লিতে অবস্থান করছেন। যতটুকু খবর, তিনি বিভিন্ন স্তরের আধিকারিক কিংবা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। খুব সম্ভবত তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন। ইতিমধ্যে তিনি বিজেপির সর্বভারতীয় সংগঠন সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে দেখা করেছেন। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাক্ষাৎ কিংবা দেখা যথেষ্ট গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে যে আজ এই সাক্ষাৎ পর্বে রাজ্যের বেশ কয়েকটি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিআর যে ব্যবধান রয়েছে, সেই ব্যবধান কমানোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে, আমি আরেকবার বলছি, অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বলছেন, দাবি করেছেন, অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ঠিক এই সময় রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে যে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হল কেন্দ্রীয় সরকারের মতো বা কেন্দ্রীয় সরকারের হারে ডিআর দেওয়া। বিভিন্ন সংগঠন তাকে জোরালো করেছে তাদের বক্তব্য। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাক্ষাৎ পর্বে সে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিআরের ব্যবধান হ্রাস করার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দের বিষয়ে আলোচনা করেছেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই তথ্য সিএমও থেকে জানানো হয়েছে। ঠিক দিল্লিতে অবস্থানকালে মুখ্যমন্ত্রী যে কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে রাজ্যের কর্মচারীদের, অবসরপ্রাপ্তদের, শিক্ষকদের এবং সার্বিক বিষয়ে ডিআর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার যখন 3% ডিএ ঘোষণা করল, ঠিক তার আগে রাজ্য সরকার 3% ডিএ ঘোষণা করেছে। সেদিক থেকে কেন্দ্রীয় সরকারের যখন ডিআর সর্বমোট 58%, তখন ত্রিপুরায় তা 36%, এখনও ব্যবধান 22%। এই 22% ব্যবধানের ক্ষেত্রে রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত প্রত্যেকের বক্তব্য, রাজ্যের অর্থনীতিতে তা ভীষণ রকম প্রভাব পড়ছে। রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তরা আর্থিকভাবে ক্ষতির শিকার এবং তাদের আরও বক্তব্য, চলতি মাসের 31 অক্টোবরের মধ্যে যদি রাজ্যের শিক্ষক কর্মচারীদের সমস্ত রকম পাওনাকড়ি মিটিয়ে দেওয়া না হয়, তাহলে পরবর্তী অর্থ কমিশন তথা ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে বঞ্চিত করবে এবং এক্ষেত্রে রাজ্যের অর্থনীতিতে তার ধাক্কা পড়বে এবং ধাক্কা লাগবে। তার পাশাপাশি শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তরা আর্থিকভাবে ক্ষতির শিকার হবে। তাছাড়া এই সবের মধ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মোতাবেক যে দিকগুলো বা পয়েন্টগুলো রাখার কথা, সেক্ষেত্রে রাজ্যের শিক্ষক কর্মচারীদের একটা বড় অংশই বলছেন, প্রকাশ্যে এসে বলছেন, সকলে সেখানে 2.72 ফিটমেন্ট ফ্যাক্টর থেকে বঞ্চিত হচ্ছেন। সেদিক থেকে তাদের 2.57 থেকে 2.72 করার দাবি জোরালো হয়েছে। যদি অষ্টম বেতন কমিশন, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনে সিলমোহর দিয়েছে কিংবা তাকে মান্যতা দিয়েছে, যদিও তার সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু রাজ্যের শিক্ষক কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের জোরালো দাবি করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের পর কোনো মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা নিয়ে বরাবরই প্রশ্ন আছে। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রী কর্মচারী সুধীর রঞ্জন মজুমদারের কর্মচারী সুধীর রঞ্জন মজুমদারের সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী কোনো তুলনাই হয় না। সুধীর রঞ্জন মজুমদার বর্তমান মুখ্যমন্ত্রী কর্মচারীদের কোনো দুঃখ কষ্ট তাদের কিছুই দিবেন, তাহলে তো উনি এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছে কিছুবার, তার জন্য কর্মচারীদের বাজারে জিনিসপত্র যে হারে দাম বেড়েছে, 18% কর্মচারীরা স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা বিভিন্ন বাজার আছে না দিয়ে সবাই খরচ করছেন। এই হচ্ছে অবস্থা। আর নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা রাজ্যে একমাত্র কর্মচারীদের বেতন কম। এই হচ্ছে অবস্থা। আর হবে না ত্রিপুরা রাজ্যে। এবং যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমার কথাগুলো শুনছেন, আমরা কয়েকটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, ফুটেজ হিসাবে ব্যবহার করছি। তারা প্রত্যেকেই বিভিন্ন সময় অধিকার নিয়ে কথা বলছিলেন। শুধু ডিআরের বিষয় নয়, ঠিক এই সময়ের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বলছেন যে রাজ্যে ডিআরের ব্যবধান
কমিয়ে হ্রাস করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করার জন্য, অতিরিক্ত অর্থ বরাদ্দ মানে সেখানে ষোড়শ অর্থ কমিশন লাগু হওয়ার আগে অর্থাৎ পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালের শেষ দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দ্বারস্থ হওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজ্যের অর্থনৈতিক দিক থেকে। বিশেষ করে ষোড়শ অর্থ কমিশনের যাবতীয় রিপোর্ট রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে হয়তো দেওয়া হয়েছে বা এই বিষয়গুলো নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী ভালো বলতে পারবেন, রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিকরা ভালো বলতে পারবেন। তবে এই সময়ের মধ্যে যেহেতু সময়কালের বিষয় রয়েছে, 2026 সালে ষোড়শ অর্থ কমিশন লাগু হবে, সেদিক থেকে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মোতাবেক অন্যান্য যে কাজকর্ম রয়েছে, পরিকল্পনা রয়েছে, সেগুলো সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তরের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন জেলায় গিয়ে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে একটি বিষয় খুব গুরুত্ব সহকারে দেখেছেন, প্রত্যেক মন্ত্রীরাও দেখেছেন। এবং আমি যদি বলি যে রাজ্যের সব মন্ত্রীরা সব জেলা স্তরের বৈঠকগুলোতে অংশ নিচ্ছেন। আজ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আগরতলায়, সেই বৈঠকেও রাজ্যের এক মন্ত্রী উপস্থিত ছিলেন। ঠিক অন্যান্য বৈঠকগুলোতে রাজ্যের অন্যান্য দপ্তরের মন্ত্রীরা, দায়িত্বশীল মন্ত্রীরা সেখানে বৈঠকগুলোতে অংশগ্রহণ করে একটি কথা বারবার বলছেন যে পঞ্চদশ অর্থ কমিশনে বরাদ্দকৃত অর্থ সেখানে খরচ করতে হবে এবং সঠিকভাবে যাতে খরচ করা হয়, তাহলে পরবর্তী অর্থ কমিশন সে টাকা রাজ্যকে মঞ্জুর করবে, সেই খাতে রাজ্যকে টাকা মঞ্জুর করবে। সেই স্বাভাবিক কারণে রাজ্য শিক্ষক কর্মচারীদের কাছেও তো সেই বক্তব্যটা যথেষ্ট গুরুত্বপূর্ণ যে তাদের জন্য 2.57 থেকে 2.72 করা হোক। তাদের কাছে বক্তব্য হচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হোক, ফিক্সড পে প্রথা তুলে দেওয়া হোক। এগুলো শুধু কথার কথা নয়, এগুলো বিজেপি 2018 সালে ক্ষমতা আসার আগে বারবার বলেছিল, শুধু বারবার বলেনি, চিৎকার করে বলেছিল, বিভিন্ন জায়গায় লিফলেট প্রচার করেছিল, ঠিক নেতাদের মুখে সাংবাদিক সম্মেলনে ভাষণে বারবার উঠে এসেছিল। সেদিক থেকে এই সময়ে ডাবল ইঞ্জিনের সরকারের আমলে, সবকা সাথ সবকা বিকাশের সরকারের আমলে ঠিক এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আজ আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আজ সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকারের একটি এসএলপির নিরিখে এসএসএ শিক্ষক মামলার শুনানি হয়েছিল। পরবর্তী শুনানি আগামী 19 নভেম্বর দিন তারিখ নির্ধারণ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। ঠিক এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ এই কারণে, যারা এসএসএ শিক্ষক কর্মচারীরা যারা আছেন তারা দাবি করেছিলেন রাজ্য সরকারের কাছে যে তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ কেন করতে হবে তারা বিষয়টি বলছিলেন। কেন বলছিলেন যে পঞ্চদশ অর্থ কমিশনের এই মেয়াদকালে যদি তাদেরকে নিয়মিত করা হয়, তাহলে ষোড়শ অর্থ কমিশন সে টাকা রাজ্যকে বরাদ্দ করবে, সে টাকা রাজ্যকে কমিটেড করবে। এখন প্রশ্ন হলো, যদি না করা হয় তাহলে কি হবে? সেখানে হোক অন্য বিষয়, অন্য ব্যাখ্যা থাকবে। কিন্তু সুপ্রিম কোর্টে সেই মামলার পরবর্তী দিন তারিখ যখন ধার্য হলো 19 নভেম্বর, তখন এই রাজ্যের এসএসএ শিক্ষক কর্মচারীরা বলছেন যে তারা এসএলপি প্রত্যাহারের দাবি করছিল সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে। এখনো সেই এসএলপি প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্য সরকার নেয়নি বা গ্রহণ করেনি, যেহেতু আজ শুনানি ছিল, পরবর্তী শুনানি আগামী 19 নভেম্বর। এই বিষয়গুলো যারা শিক্ষকরা আছেন এসএসএ শিক্ষক কর্মচারীরা যারা আছেন, তারা সাংবাদিক সম্মেলন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে তারা তাদের বার্তার কথা বলেছিলেন। আপনারা এও জানেন 2017 সাল ওরিয়েন্টমণিতে তারা তখন আমরণ অনশন কর্মসূচি সংগঠিত করেছিল। সেই মঞ্চে বিপ্লব কুমার দেব, সুনীল দেওধর, টিঙ্কু রায় থেকে শুরু করে রতনলাল নাথ থেকে শুরু করে প্রত্যেকেই গিয়েছেন। তারা কথা দিয়েছিলেন বিজেপি সরকারে এসে এসএসএ শিক্ষক কর্মচারীদের নিয়মিত করবেন, সে প্রতিশ্রুতি সেদিন দিয়েছিলেন। যখন ত্রিপুরা উচ্চ আদালত ইতিবাচক রায় দিল, বা বলতে পারেন এসএসএ শিক্ষক কর্মচারীদের পক্ষে রায় দিল, তার বিপক্ষে গিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে রাজ্য সরকার। সে প্রতিশ্রুতি পালন দূরের কথা। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগত থেকে বলছিলাম কথা বলুন। আজ যে বিষয় নিয়ে কথা বলছেন, চর্চা করেছেন, অষ্টম বেতন কমিশন গঠন, কেন্দ্রীয় হারে পিআর ইত্যাদি বিষয় নিয়ে দিল্লি দরবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমি দেখলাম ফেসবুকের মধ্যে দেখলাম উনি নির্মলা সীতারামনজি এবং সম্ভবত বিএসপি পার্টি, যিনি একজন মানে বলিষ্ঠ, কি বলবো, বড় চাকরিজীবী, ওনাদের সঙ্গে বা আরো অনেক প্রয়োজনীয়দের সঙ্গে দেখা করেছেন দিল্লিতে। তো আমাদের দিল্লি সেন্টারের যিনি মানে কি বলবো অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও দেখা করেছেন। তো উনি দেখা করতেই থাকেন, একজন মুখ্যমন্ত্রী যান, দেখা করেন, প্রধানমন্ত্রী হতে পারে, গৃহমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে। তো যখন আমি কি বলবো, আমার ঘরের মধ্যে সরকারি কর্মচারী রয়েছে,
তো দেখুন যে পূজার আগে তো আমরা অনেকেই কিন্তু হিসাব নিকাশ করেছিলাম যে 12% দিয়ে দেবে, 8% দিয়ে দেবে, 15% দিয়ে দেবে, বলেছিল যে সিপিএম নাকি 14% না 12% একদম দিয়েছিল। তো ওইটাকেও খরচ করে ফেলবে মানে তার মধ্যে অনেকেই বলাবলি করছিল যে যারা সরকারি কর্মচারী রাস্তাঘাটে বাজারে, কিন্তু কি দেখলাম 3% দিয়ে 3% দিয়ে ঘোষণা করলো এবং বিধানসভার মধ্যে সবাই একদম হাততালি দিচ্ছে যারা মানে সরকারের যারা মানে রুলিং গভর্নমেন্টের যারা এমএলএ রয়েছে সবাই হাততালি দিচ্ছে, বাহ কি সুন্দর। তারপরে এক সপ্তাহের মধ্যে দেখলাম যে সেই 3% সেন্ট্রালে দিয়ে ঘোষণা করলো, সেন্ট্রাল গভর্নমেন্ট 3% দিয়ে ঘোষণা করলো। তো সারা কিন্তু থেকেই যাচ্ছে। তার থেকে তো আমি বলবো এই দুই এখন ডাবল ইঞ্জিন মানে তো সেন্ট্রালের সঙ্গে বরাবর কমসে কম বরাবর হওয়া দরকার। তো এর থেকে তো সিপিএমই ভালো ছিল, সিপিএম বাংলাদেশ সরকারই ভালো ছিল। তো কমসে কম জুলাই এবং সম্ভবত মানে জানুয়ারি মাসে সম্ভবত বছরে 2বার দিয়ে ঘোষণা করতো। আমার কি দেখলাম গত 5 বছর মানে 18 থেকে 23-এর মধ্যে হিসাব করলে 2 বছর সম্ভবত দিয়েছিল না, লাস্টে ভোটের আগে 12% একসঙ্গে দিয়ে দিয়েছিল। আপনার দেখবেন হিসাব নিকাশ করে দেখবেন ক্যালকুলেশন করে দেখবেন এই যে 7 বছর সরকার 7 বছরে কতটুকু দিয়ে দিয়েছে আর বাংলাদেশ সরকার 18 থেকে পেছনে 12 বছরে কতটুকু দিয়ে দিয়েছে। আমার মনে হয় বাংলাদেশ সরকার এই দিক থেকে এগিয়ে থাকবে। আমরা ডাবল ইঞ্জিনের তো সুফল আমরা পাচ্ছি না, আর দিলে না দিলে সরকারি কর্মচারীদের বেতন না বাড়লে এই টাকাটা কিন্তু বাজারে আসবে না, অর্থনৈতিক সংস্থা এবং ব্যবসায়ী কিন্তু বন্ধ হবে। অনেকে বলে দিয়ে দিচ্ছে সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছিলাম আমরা টাকা চাকরি দাও, ঠিক আছে চাকরি তো হচ্ছে হবে, চাকরি কিন্তু দিচ্ছে, আমি দিচ্ছি না কথা বলছি না, কিন্তু দিয়ে দেওয়া দরকার। কিন্তু বিজেপি সরকার মুখে যতটুকু বলে বুঝি আমরা বিশেষ করে মানিক শাহ মতো বিপ্লবের কথা ভাবছিলাম, মানিক শাহ মতো যে ধরনের রূপ মানে যে শিক্ষাবিদ একজন মানে কি বলবো একজন চিন্তা পুরো, ওনার মুখ থেকে যদি একটা কথা বেরোলে উনি কিন্তু মেপে কথা বলে। আমি আশা করবো মানে তার মধ্যে যতটুকু সম্ভব 28,000 যাতে অষ্টম বেতন কমিশন গঠন করে কমসে কম সেন্ট্রাল লেভেলে দিয়ে দেয়, না হলে কিন্তু তৈরি ডুবে যাবে, না হলে কিন্তু তৈরি একদম আমাদেরকে ডুবে যাবে। ঠিক 2017 সালে ওরিয়েন্ট চৌমুহনীতে যেখানে এসএসএ শিক্ষক কর্মচারীদের আমরণ অনশন মঞ্চে উপস্থিত ছিলেন নেতৃত্ব, সেই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে আজ আরেকবার তুলে ধরেছি, কারণ আজকের দিনে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টে এসএলপির নিরিখে মামলা, তার নিরিখে শুনানি, পরবর্তী সময় শুনানির দিন তারিখ যখন 19 নভেম্বর নির্ধারিত হলো, এই রাজ্যের এসএসএ শিক্ষক কর্মচারীরা বুধ হয় তাকিয়ে আছেন, তাদের জন্য কি অপেক্ষা করছে। নমস্কার, কে বলছেন? আমরা একবার শুনবো সেদিনের আমরণ অনশন মঞ্চে নেতৃত্বের কি বক্তব্য। আমরা সেদিন আমরণ অনশন মঞ্চে নেতৃত্বের উপস্থিতিতে আমরা প্রত্যেক বক্তাদের বক্তব্য শুনেছিলাম। তারা কথা দিয়েছিলেন যে রাজ্যের এসএসএ শিক্ষক কর্মচারীদের বিজেপি ক্ষমতায় এসে তাদেরকে নিয়মিত করার সুযোগ দেবে। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো দাদা নমস্কার, আমি 7জন থেকে বলছি। কথা বলুন। আমরা অঙ্গনারীদের জন্য না রাজ্য সরকার ভাবছেন না কেন্দ্রীয় সরকার ভাবছেন, বলেন তো আমরা কোন সরকারের আন্ডারে কাজ করি? আমাদের প্রতিবাদ করার মতো ভাষা নিয়ে শব্দ নেই, আমরা কিছুই করতে পারি না। সরকার বলছে কাজ করো, ওই সরকার বলছে কাজ করো, আমরা শুধু কাজ করেই যাচ্ছি, কিন্তু সপ্তম বলুন অষ্টম বলুন বিয়ে বলুন বিয়ার বলুন আমরা কিছুই পাচ্ছি না। তার জন্য প্রতিবাদের আমাদের কাছে কোনো ভাষা হয়নি। আমরা অঙ্গনারী কর্মীরা মাত্র 8,000 টাকা বেতনে, কেউ আজ থেকে 30 বছর 35 বছর, কেউ 17 বছর 20 বছর। সরকারকে বলুন তো এই 8,000 টাকা দিলে ওনারা 1 মাস পেতে পারবেনি? ওনারা 1 মাস বাজার করে দেখিয়েছিলেন, মায়েদেরকে নিয়ে ওদের কোনো ভাবনা নেই দাদা। আমরা আর কি বলুন, সরকারের দিকে চেয়ে আছি কিন্তু আমাদের জন্য কিছুই ওরা বলছে না। একবার দিয়েছিল 3,000 টাকা, 3,000 টাকা সবাই পায়নি, যারা নতুন এই সরকারের আমলে ঢুকেছিল চাকরিতে তারাই শুধু পেয়েছে। আমাদের কর্মীদের 600 টাকা, হেল্পারদের 700 টাকা দিয়েছে। আজ পর্যন্ত বিগত 7 বছর আমরা আর কিছুই পাইনি। আমরা কি করবো বলুন, মনের দুঃখ কাকে বলবো? একটু যদি আমাদের কাছে আলোচনা করুন তাহলে আমরা খুব খুশি হব। আপনাদের কাছে আমাদের এই অনুরোধ।
নমস্কার দাদা। ঠিক এমন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যারা রয়েছেন তাদের যেমন দাবি রয়েছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবি রয়েছে, যারা ফিক্সড পেতে আছেন তাদেরকে নিয়মিত করা, কারণ এই কথাগুলো শুধু কথার কথা নয়, ভীষণ ডকুমেন্টের প্রতিটি পয়েন্টে উল্লেখ রয়েছে। নমস্কার, কি বলছেন? নমস্কার, কে বলছেন? লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে। আমি চন্ডীপুর থেকে বলছি, কথা বলুন। হ্যাঁ দাদা, আমি বলতে চাচ্ছি যে আপনি প্রতিশ্রুতির কথা বলছেন, প্রতিশ্রুতি তো বাস্তবায়িত হয়নি। তার সাথে আমরা যারা চুক্তিবদ্ধ নিয়মিত কর্মচারী ছিলাম তারা আজকে বিনা বেতনে করছি। যেমন আমরা যারা এনজিএম জায়গাতে কাজ করছি বা অন্যান্য ক্ষেত্রে কাজ করছি, গত বছর 26 তারিখ রাজ্য সরকার অর্ডার দিয়েছিল যে আমরা অ্যাডভান্স বেতন পেয়ে যাবো, কিন্তু আজ 11-12 তারিখ 16 তারিখ হয়ে গেল, সেপ্টেম্বর মাস পেরিয়ে গেল, আমরা যারা রেগার কর্মরত রয়েছি আমরা বেতন পাইনি। যারা এই কথাটা রাজ্যবাসী সামনে আপনার মাধ্যমে আমরা তুলে ধরতে। নমস্কার। ঠিক এমন প্রত্যেকে যারা আছেন, বিশেষ করে এসএসের আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা খানিকটা দৃশ্যে আমরা সেই মুহূর্তগুলো তুলে ধরেছিলাম যেখানে 2017 সালে এসএসের আমরণ অনশন মঞ্চে তারা বসেছিলেন। এ রাজ্যের তাদের জন্য প্রতিশ্রুতি ছিল, তারাও দাবি করছেন নিয়মিতকরণে, তারাও দাবি করছেন পঞ্চদশ অর্থ কমিশনের এই মেয়াদকালে তাদের দাবি পূরণ করা হোক, তাহলে ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে সেই টাকা কমিটেড করবে, কারণ এই সময়ের মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালের শেষ মুহূর্ত চলছে। 2017 সালের নেতৃত্বে কিছু বক্তব্য আমরা শুনি। আবারও বলবো যে এখন মানিক সরকারকে যদি সামান্য পর্যন্ত ওনার মানবিকতা থাকে, উনি স্বয়ং আসা দরকার এবং হ্যাঙ্গার স্ট্রাইক এখান থেকে উইথড্র করার জন্য আপিল করা দরকার এবং অতি সত্বর তাদেরকে রেগুলাইজেশন করার জন্য ওনার বিধানসভাতে ল আনা দরকার। আপনারা শুনলেন, সেদিন বলেছিলেন বিপ্লব কুমার দেব বিজেপির নেতৃত্ব হিসাবে, প্রদেশ সভাপতি হিসাবে মানিক সরকারের শাসন আমলে বলছিলেন। তারপর তাদের প্রত্যেকের প্রতিশ্রুতি ছিল, আমরণ অনশন মঞ্চে প্রত্যেককে দেখা গেছে বিজেপির। নমস্কার, কি বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আজকে আগামী 2017-তে অরেঞ্জ কমিউনিতে পক্ষ আজও বলছি এই ধরনের বাদ প্রার্থীদের এখনো দেখা আছে। তারা যে মানুষকে ঘুমিয়ে করা যায় না, কারণ তারা মানুষ খাতায় পড়ে না, কারণ তারা 2017 সনে তারা লোকের কান্দাকাটি করছিল, যারা ক্ষমতা হইলে তারা রেগুলার সেল করা হবে, নিয়মিত করা হবে, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে। আর আসাম থেকে ছিল একজন হরিয়ানা থেকে ছিল একজন নাম, আর আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশ্বরা দরকার ছিল আমাদের একজন এলাকা মন্ত্রী। কারণ মানুষকে আমরা ধরতে পারি না, কারণ যারা কথা দিয়া কথা রাখতে পারে না, ভীষণ ডকুমেন্টে ডকুমেন্ট রাখতে পারে না, তাহলে মানুষের আশায় কিছু ধরা যায় না। আগামী দিন মানুষ কিন্তু তারারে ওই হরিয়ানা যেখান যে দৌড়াইতে পশ্চিমবঙ্গে যেখান যে ঝাড়ু দিয়ে দৌড়াইতে ত্রিপুরা এই দৌড়ানোর অবস্থা করবা আগামী দিন। কারণ পুলিশ প্রশাসন দিয়ে কিন্তু পুলিশকে আসলে কিন্তু তারা এখন কিন্তু কি হয়েছে, তাহলে মানুষদের প্রশাসনটা তারা হাতে আসলে তারা এখন চলছে শহরের মধ্যে ঘুরছে, আমরা তারা শহরে ঘুরার মতো ত্রিপুরাতে থাকার মতো পরিস্থিতি তারা নাই, অন্তত তারা যেই কাজ করছে পরিস্থিতিকে বুঝি আমরা। ঠিক এই সময়ের মধ্যে আপনাদের অনেকেরই মনে থাকার কথা, তৎকালীন অসম থেকে আসা অর্থমন্ত্রী, অসমের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য রাজ্যের প্রেক্ষাপটে সেই বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তিনি বলে দিয়ে গেছেন সেই বক্তব্য রেকর্ড করে রাখার জন্য আর ঘুরিয়ে ঘুরিয়ে শুনতে। এখন রাজ্যের শিক্ষক কর্মচারী এসএসএর থেকে শুরু করে প্রত্যেকে শুনছেন, ঘুরিয়ে ঘুরিয়ে বারবার শুনছেন। নমস্কার, কে বলছেন? সরকারের মোটামুটি মুখ্যমন্ত্রী আলোচনা করবো, আমরা সবাই করি, আপনারাও করছেন, দেশগুলা টুটি তোলার চেষ্টা করছেন, কিন্তু আসলে হলো ধোকাবাজ জুমলাবাজ। কারণ বিষয়টা হলো দেখেন, অষ্টম বেতন কমিশনের দিল্লি দরবারের মুখ্যমন্ত্রী যেন গঠন হোক, সেটা যদি হোক তো আমরা ভালো করবো। সেটা আসলে ত্রিপুরা রাজ্যে যে পরিমাণে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারকে টাকা দিতে সেই হিসাবে যদি খোয়াচ্ছে না, ঠিক করে অষ্টম বেতন কমিশনের টাকা দিলে ভালো, কিন্তু তারা যে বিখ্যাত বিষয়গুলো দিল আমরা
অন্বেষণে যে বসার পরিপ্রেক্ষিতে গেল 2018 নির্বাচনের আগে হেমন্ত বিশ্ব শর্মা সর্বশিক্ষা ক্ষেত্রে রেগুলার করার কথা, রেগুলার করার কথা, কেসের বারবার বাজানোর কথা আমরা প্রত্যেকদিনই বাজাই, আমরা বাজিয়েছি মুখে বাজে প্রত্যেকগুলা। কিন্তু আসলে এগুলো একটা ভুয়া প্রতিশ্রুতি, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া একটা মানুষটা বোকা বানানোর জন্য। বোকাটা বেশি দিন বানাতে পারবে না কোনো শিক্ষক কর্মচারী বলুন, সাধারণ মানুষ বলুন, আস্তে আস্তে কিন্তু মানুষ সবচেয়ে সরকারের যে মিথ্যা ভুলের উপরে চলতে করা কিন্তু মানুষ বুঝে গিয়েছে। কারণ সাধারণ শ্রমজীবী মানুষ থেকে চিত্র কোনো কাজ কর্ম কোনো নিজে নেই, মানুষের রুটি রোজগারের ব্যবস্থা নেই, স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই, সমস্ত ডিপার্টমেন্ট গুলোর মধ্যে বিদ্যুৎ বলুন, স্বাস্থ্য বলুন, কোন ডিপার্টমেন্ট বলবেন সমস্ত এই সমতার স্কুল পুরো পাওয়া যাবে না। কারণ এই সরকারের হলো মিথ্যা কথা, বিরোধীর উপর আক্রমণ করা, বিরোধীর গোপালী ভাঙচুর করা, এই উৎসবের মেজাজে ভাঙি ভাঙচুর করা, মানুষের মাছের পোনা নষ্ট করা ছাড়া কি এই সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? আইন প্রশাসন কোথায় রয়েছে? কিন্তু কোনোটা নাই। কিন্তু আসলে চলছে, মানুষ শুনছে, আমরা আলোচনা করছি, আপনারাও করছেন, কিন্তু করলে ভালো, আমরা সেটাকে আমরা সাধুবাদ জানাবো। হ্যাঁ, আপনারা দিয়েছেন, কথা কিছু রেখেছেন, কিন্তু কতটুকু রাখতে পারবে সেটা আগামী দিন দেখা যাবে। আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষ বেশি দিন টিকতে পারে না, কারণ দিনটা মানুষকে একজনে অনেকটি বাড়াতে পারে, মৃত্যু মানুষকে 4 দিন লাগে বাড়াতে। সেই পরিস্থিতির মাধ্যমে এসে হচ্ছে, কারণ 2005 সালে বিধানসভা নির্বাচন অবশ্যই হবে, কারণ নির্বাচন মনে আছে আর 2 বছর দেখতে দেখতে মানুষ চলে যাবে। কারণ তাদের যে আগামী দিন যে ভবিষ্যতে আক্রমণ দিয়ে কিন্তু রুখতে পারবে না, মানুষ প্রতিরোধ গণতান্ত্রের মাধ্যমে করবে। কারণ এইভাবে মানুষ রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে। 18 থেকে 2025 বাড়িঘর ভাঙচুর, সার্ভিসের ভাঙচুর, এখনো বর্তমানে পূজার মতো কিছুদিন আগে প্রতিশোধের মাধ্যমে শারীরিক রক্ষী করে যে প্রশাসন একটা পিএসের সামনে, প্রতিশোধের একটা পিএসের সামনের মধ্যে পাঠিয়ে দিচ্ছে সরকার করে দিল দুর্বৃত্ত বাহিনীরা। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ না, পুলিশ তো কি বলবো ত্রিপুরাজ্যের একদম নাম খাওয়া হয়ে গেল। এরকম প্রশাসন ত্রিপুরাজ্যের মানুষ কেউ দেখেছে কিনা সেটা ভাবারও বিষয়, কেউ দেখছে কিনা যারা 70-80-90 বছরে এখনো যারা রয়েছে কিন্তু তারাও দেখেনি। কিন্তু আসলে সরকার একদম। আমরা শুনবো বর্তমান অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপির নেতা সেদিন ত্রিপুরায় এসে কি বলেছিলেন। त्रिपुरा में जो सर्वशिक्षा का शिक्षा का हालत है और वो स्टेट गवर्नमेंट बाधित में उनका दादा को जो नहीं हुआ है, आरएसएस का नहीं हुआ है, तो हम लोग तो आसाम में सर्वशिक्षा अभियान और स्टेट गवर्नमेंट का शिक्षा को दोनों को एक साथ सदस्य सोल्यूशन दे रहा है। आप लोग को आना चाहिए आसाम में सर्वशिक्षा अभियान का कॉन्टेक्चुअल शिक्षा भी 7 सोल्यूशन मिलता है, रेगुलर शिक्षा भी 7 सोल्यूशन मिलता है, और मैं आने का बाद 35,000 मेट्रिक शिक्षा को ऑलरेडी रेगुलराइज कर दिया गवर्नमेंट ने। तो इनका कितना भी शुरू करेगा, अगर बीजेपी सरकार आसाम में किया है तो बीजेपी सरकार त्रिपुरा में भी करेगा। त्रिपुरा में जो सर्वशिक्षा का शिक्षा का हालत है और वो स्टेट गवर्नमेंट बाधित में उनका दादा को जो नहीं हुआ है, आरएसएस का नहीं हुआ है, तो हम लोग तो आसाम में सर्वशिक्षा अभियान और स्टेट गवर्नमेंट का शिक्षा को दोनों को एक साथ सदस्य सोल्यूशन दे रहा है। आप लोग को आना चाहिए आसाम में सर्वशिक्षा अभियान का कॉन्टेक्चुअल शिक्षा भी 7 सोल्यूशन मिलता है, रेगुलर शिक्षा भी 7 सोल्यूशन मिलता है, और मैं आने का बाद 35,000 मेट्रिक शिक्षा को ऑलरेडी रेगुलराइज कर दिया गवर्नमेंट ने। तो इनका कितना भी शुरू करेगा, अगर बीजेपी सरकार आसाम में किया है तो बीजेपी सरकार त्रिपुरा में भी करेगा। আবারও বলবো যে এখন মানিক সরকারকে যদি সামান্য পর্যন্ত মানবিকতা থাকে উনি স্বয়ং আসা দরকার এবং হ্যাঙ্গারটাকে এখান থেকে উদ্র করার জন্য আপিল করা দরকার এবং অতি সত্বর তাদেরকে রেগুলাইজেশন করার জন্য ওনার বিধানসভাতে ল আনা দরকার। तो मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए, बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा, 7 पे कमीशन हम लोग देगा ही देगा, नहीं तो हमको एमपी इलेक्शन में कोई वोट ना दे। ये 10,363 शिक्षक को हम लोग न्याय देगा, साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा, और सर्व शिक्षा अभियान आरएमएस का टीचर्स को भी न्याय मिलेगा। और 6 में जो लोग हैं आप लोग रिकॉर्ड कर लीजिए, फिर बाद में सालाना घुमा घुमा के सालाना अगर हम लोग नहीं करेगा तो। আপনারা শুনলেন, এখন যদি রাজ্যের শিক্ষক কর্মচারীরা ঘুরিয়ে ঘুরিয়ে বারবার কেন 100 বার কেন 200 বার 1000 বারও যদি ঘুরিয়ে ঘুরিয়ে সেই বক্তব্য শুনেন,
সপ্তম বেতন কমিশন হুবহু লাগু হচ্ছে না, সেটা অতি বড় বিজেপির কর্মচারী নেতাও বলবেন। একেবারে যারা সেই সময় স্লোগান দিয়েছিলেন তারাও বলছেন, আপনারা শুনলেন হিমন্ত বিশ্ব শর্মা যখন কথা বলছেন পাশ থেকে বিপ্লব কুমার দেব বলে দিচ্ছেন, বা বিপ্লব কুমার দেবও বারবার বলছিলেন যে ফিক্সড পে প্রথা থাকবে না। এখনই কি নেই? যারা রাজ্য সরকারে আছেন, যারা কিছুদিন আগে পর্যন্ত যে 20,000 সরকারি চাকরির ঘোষণা করেছেন বা দিয়েছেন বলে প্রচার করেছেন, সেখানেও কিন্তু ফিক্সড পে রয়েছে এবং সেই ফিক্সড পে প্রথা এখনো আছে। তৎকালীন বিজেপির নেতৃত্বের বক্তব্যগুলো আমরা 2017 সালে সেই বক্তব্যগুলো, কারণ তারাই বলে গেছেন যে ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলো চালানোর জন্য এবং ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলোকে রেকর্ড করা বক্তব্যগুলো শোনার জন্য যে রাজ্যের শিক্ষক কর্মচারীরা শুনছেন, বারবার শুনছেন, অবশ্যই নেতৃত্ব যারা আছেন তারাও শুনছেন। এবং একটি কথা বলে রাখা ভালো, নমস্কার কে বলছেন? তারপরে বিজেপি দলেরও আর মুসলমান নাই। এবং একটি কথা বলে রাখা ভালো, বিজেপির নেতৃত্ব হিসাবে যখন 2017 সালে সেই কর্মসূচিতে বর্তমান মন্ত্রী রতনলাল নাথ গিয়েছিলেন, রতনলাল নাথ কিন্তু বিজেপি সরকারের প্রথম বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন এবং তিনি শিক্ষামন্ত্রী থাকার সময়ে তিনিও কিন্তু টেট শিক্ষকদের বা টেট শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ফিক্সড পে প্রথাকে মান্যতা দিয়েছিলেন। চাকরির প্রথম দিন থেকে টেট শিক্ষকদের নিয়মিত করার প্রতিশ্রুতি যে দেওয়া হয়েছিল তা রক্ষা করেননি এবং সেই মঞ্চে মন্ত্রী বর্তমান মন্ত্রী রতনলাল নাথ রয়েছেন, তিনিও সেদিন কথা দিয়েছিলেন তাদের জন্য সুযোগ দেওয়া হবে, তাদের জন্য ন্যায় দেওয়া হবে, তাদেরকে নিয়মিত করার সুযোগ তৎকালীন বামফ্রন্ট সরকার দেয়নি বলে যে বক্তব্য রেখেছিলেন। তারপর কিন্তু বিজেপি সরকারের প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে 5 বছর থেকে রতনলাল নাথ সেই কথাগুলো ভুলে গেছেন কিংবা প্রতিশ্রুতি রক্ষা করেননি। নমস্কার কে বলছেন? লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে? এবং শুধু বিজেপির সেই সময় নেতৃত্বের বক্তব্য, সরকারে আসার বক্তব্যের ক্ষেত্রেই শুধু নয়, প্রার্থিত্বের ক্ষেত্রেই শুধু নয়, ঠিক এখন আজ যে কথাটা বলছিলেন, আজ যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দ্বারস্থ হয়ে যে বলছেন যে কেন্দ্রীয় হারে ডিএ অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ডিএ ব্যবধান 22% রয়েছে, ডিআর ব্যবধান 22% রয়েছে, তা কমানোর জন্য, হ্রাস করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছেন। নিঃসন্দেহে ডাবল ইঞ্জিনের সরকারের সময় যদি কেন্দ্রীয় সরকার অতিরিক্ত অর্থ বরাদ্দ করে থাকে রাজ্যের জন্য, তাহলে সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিগ নিউজ আমাদের ভাষায়, এবং অবশ্যই সরকারের কাছে সেটা প্রচারের জন্য দুর্দান্ত প্রচারের বিষয়বস্তু হবে। নমস্কার কে বলছেন? লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে? এবং আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে যে অতিরিক্ত অর্থ বরাদ্দের কথা বলা হয়েছিল, কেন বলা হয়েছিল? রাজ্যের ডিএর ব্যবধান কমানোর জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী সে দাবি করেছেন। যদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন, অবশ্যই রাজ্যের এই প্রেক্ষাপট তুলে ধরবেন। নমস্কার কে বলছেন? কথা বলুন। হ্যাঁ, বলছিলাম হিমন্ত বিশ্ব শর্মা 2018 বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো মানুষের সামনে তুলে ধরেছিলেন, আবার আজকে নির্বাচনের পূর্বে এই প্রতিশ্রুতির বন্যা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে দেখা যাচ্ছে বিজেপির নেতৃত্ব। তো আমাদের ত্রিপুরা রাজ্যে তো সেই বন্যা চলবে। মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, অষ্টম বেতন কমিশন নিয়ে কথা বলছেন। আমাদের প্রশ্ন হলো ত্রিপুরা সপ্তম বেতন কমিশনের কি হলো? এই সপ্তম বেতন কমিশনের ইয়েটা কোথায় গেল? কর্মচারীরা কি সত্যি অর্থে সপ্তম বেতন কমিশন পেয়েছে? বেকার যুবক-যুবতীরা যে বছরে 50,000 বেকার যুবক-যুবতীদের সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার কথা ছিল, এই প্রতিশ্রুতির কি হলো? এই প্রতিশ্রুতি তো আজকে একবারের জন্য মুখে স্বীকার করছেন না। তো বছরের পর বছর প্রতিশ্রুতি পেয়ে যাবেন, তাদের বেলা কিছুই করবেন না। ত্রিপুরার মানুষকে তারা কি পেয়েছেন? বিজেপি দল বিশেষ করে এই ট্রিপল ইঞ্জিনের সরকার, প্রথম বলা হয়েছিল ডাবল ইঞ্জিনের সরকার। ডাবল ইঞ্জিন আসতে পরে এই হবে সেই হবে, প্রত্যেকটা মানুষ একদম স্বর্গরাজ্য হয়ে যাবে। কিন্তু ট্রিপল ইঞ্জিনের সরকার হলো, তারপরেও মানুষের দুঃখ দুর্দশা বুঝছে না।
এই শব্দ সমস্ত উৎসব বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব বলে ভুল হবে। জাতীয় মানুষের মিলন চেতনাটা এটা সবচেয়ে বড় উৎসবপূর্ণ রাজ্য। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে এই দুর্গোৎসব হয়ে গেল, এই দুর্গোৎসবে উপজাতির মানুষের যেমন কেনাকাটা বন্ধ হয়ে গেল, ঠিক তেমনি ভাবে ও উপজাতি অংশের মানুষ যাদের উদ্যোগে পূজাটা হয় তারা কিছু বেরোতে পারলেন না ছেলে মেয়েদেরকে মিলে। কি করে বেরোবেন? টাকা পাচ্ছেন না, 90% কোনো কাজ নেই। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর বলুন তো দেখি কোন 90% থেকে বছরে অন্তত 50 দিনের কাজ করেছে, বছরে মাঠে বললাম না, বছরে 50 দিনের কাজ করেছে। এই সরকার কি উত্তর দেবে? উত্তর দেবে? তার কোনো উত্তর আছে তাদের কাছে? উত্তর নেই, কোনো উত্তর দিতে পারবে না। তাদের কাছে কি অর্থ আছে? মানুষের ব্যাপারীদের জ্বালিয়ে দাও, যারা কথা বলছে তাদের প্রতিদিকে হত্যা করে দেয়। এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের রাজনীতি। এই রাজনীতিতে প্রতিদিন চিন্তা করা যায় না, একদিন ধ্বংস হবে, সেদিন তারা পরাজিত হবে। আর সেদিন অবস্থা কি হবে? রাজ্যের যে জাতি উপজাতির মিলন ত্রিপুরা, এই ত্রিপুরাটা কি হবে? আজকে জাতিতে উপজাতিতে দাঙ্গা। আজকে দেখুন ত্রিপুরা যে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে এই ত্রিপুরা দাঙ্গা হয়েছে। আপনারা প্রত্যেকে সেই বক্তব্যগুলো শুনবেন এবং আজ প্রেক্ষাপটে, কর্মচারীদের প্রেক্ষাপটে বা চাহিদা মোতাবেক সেই বিষয়গুলো খুব চর্চা হচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। লাইভে আসুন, কথা শোনাবো। দেখুন আসলে একটা কথা সত্য, ত্রিপুরা রাজ্যে আমরা সুকুমার সেন গুপ্তের মন্ত্রিসভায় কিন্তু লাগাতার ধর্মঘট হয়েছে। 13 দিনের লাগাতার ধর্মঘট আমরা দেখেছি। কিন্তু আমি নিজে করিনি, কারণ তখন আমি অন্য কর্মচারী ছিলাম, সম্ভব হয়নি। তারপরে সুস্থ প্রশাসন, কর্মচারীরা কিন্তু চাকরি পাওয়ার পরে আপনার রেগুলার হয়, পার্মানেন্ট হয়, কোয়াসি পার্মানেন্ট হয়, এরকম একটা নিয়ম কানুন আছে। কিন্তু সুকুমার বাবুর আমলে যদি আপনি সরকারের অনুগত হন বা এই অঞ্চলের অনুগত হন, তাইলে আপনাকে করা হবে, নতুবা আপনাকে পার্মানেন্ট করা হবে না। অতএব একটা কর্মচারী পেনশনের সময় হয়ে গেলে তার পেনশন পর্যন্ত আসতে থাকতো। অনেক দরবার হতো আমরা দেখেছি। বামফ্রন্ট সরকার আসার পরে আপনার কোন দল করলো সেটা ব্যাপার না, কর্মচারী হিসেবে তাকে সম্মান দেওয়া হয়েছে, দিয়ে যা যে নির্বাণী করার পেয়েছে। কিন্তু কথা হলো এই মানুষ সম্বন্ধে কর্মচারীরা অটোমেটিক আপনার পার্মানেন্ট এরকম সিস্টেম চলছিল। এখনো কিন্তু কর্মচারীদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। যারা পুরনো সিস্টেমে চাকরি পেয়েছেন, হয়তো বন্ধ দিনে তাদের 12টা হয়ে যাবে একটা কর্মচারী কাজে ঢুকছে, কাজেই সরকার কিছু হারাতে পারছেন না, কারণ বাইরে তারা আমাদের পেনশন পর্যন্ত হয়তো বন্ধ করে দিচ্ছে, কিন্তু সম্ভব হচ্ছে না। এই সরকার টাকা পয়সার হিসাব পান্না যা খুশি তা করছে, লুটে পুটে খাচ্ছে। ওই জন্যই কাজও গাড়ি দিচ্ছে সরকারি বলতে। আমরা কিন্তু অনেকেই জানি, অনেকে জানি না, কারণ প্রাইভেট গাড়ি চললে কেউ আইডিয়া করতে পারে না এটার ভাড়া সরকার দেয়। এরকম হাজার হাজার গাড়ি থেকে টাকা চলছে। কাজের টাকা পয়সা মেলবে না, দিতে কষ্ট হবে, তাদের কষ্ট হবে। দিল্লিতে হাতে পায়ে ধরে যদি বোঝানো যায় তাহলে সম্ভব হবে, নাহলে কমিশন আর দিয়ে আমাদের দুর্ভোগ বলতেই হবে, এটা পরিষ্কার কথা। কারণ অনেকে বলেন সুদিন দাবি না দিয়ে গেলে তার কর্মচারীরা কিন্তু সাংঘাতিক অবস্থা হবে। সুধীর বাবু কোনো কমিশন গঠন করেনি,
নিজাম বাবু করে দেন, ওইটার রেজাল্ট হয়েছে সুধীর মজুমদারের আমলে এবং আমরা পেয়েছি। তো কাজে এই সরকার যতদিন থাকবে, বিজেপি সরকার যতদিন থাকবে, ত্রিপুরাবাদ আছে, দুর্ভোগ আছে। এটা আমরা কিছু বক্তব্য গত কয়েকদিন ধরে শুনছি নেতৃত্বের, আরো একবার এই অনুষ্ঠানে শুনবো, আপনারা কথা বলবেন। বিশেষ করে স্কুলের শিক্ষক এবং কর্মচারীদের যে সমস্যা, আলোচনা হয়েছে এবং তার থেকে উৎস হয়েছিল কথা বলুন। সরকারের যে ভূমিকা, সরকারের যে দায়িত্ব, এগুলি নিয়ে আমাদের বিশেষ আলোচনা হয় এবং আমরা একমত হয়েছি যে সরকারের মানে একটা পজিটিভ কোনো ভূমিকা শিক্ষকের স্বল্পতা রয়েছে, সেখানে শিক্ষার যে পরিকাঠামো কোন জন্য শিক্ষার যে পরিকাঠামো, পরিকাঠামো উন্নয়ন করার ক্ষেত্রে লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আগরতলা কি ছবি তোলেন না? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি বিশ্বজিৎ বাবু বলছিলাম। কথা বলুন। দেখুন রোহিত বাবু, আমি একেবারে তেমন জানি না, তবে একটাই অনুমান হচ্ছে এদের লিঙ্গ, ভাষণ এবং বাস্তব, এটা একেবারে দিল্লিতে কাজ। তার মুখে যেটা বলছে কাজ এটা করছে না, যার ফলে আমরা ছুড়ে আছি, প্রচুর দুর্নীতির মধ্যে আছি। এখন বুঝতে পারছি না কোন দিন আমরা এই যন্ত্র থেকে মুক্ত হবো। আসি ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। করার ক্ষেত্রে সরকারি কোনো ভূমিকা নেই এবং স্কুলগুলি বেশিরভাগ ক্ষেত্রে হেডমাস্টার ছিল কিংবা শিক্ষকের স্বল্পতা রয়েছে এবং তার যে সেইগুলো যেমন এখানে ম্যানেজমেন্ট কমিটির উপরে জোর করে বহিরাগত সরকারি স্কুলের বা শিক্ষার সঙ্গে সম্পর্কিত না এমন ব্যক্তিদের ম্যানেজমেন্টের মধ্যে ম্যানেজমেন্ট কমিটির মধ্যে নিয়ে আসা। এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে, প্লাস সাংস্কৃতিক শিক্ষকদের সমস্যা, শিক্ষকদের যে বেতন কমের সমস্যা, কেন্দ্রীয় শিক্ষকদের সঙ্গে রাজ্যের শিক্ষকদের যে বেতনের ছাড়া, এবং এটা দূর করার জন্য আগামীতে কমিশন ভিউ, টেলিভিশন ভিউ ত্রিপুরাজ্য এবং কেন্দ্রীয় কর্মচারী, সেক্ষেত্রে আমাদের রাজ্যে এবং কেন্দ্রীয় ক্ষেত্রেও অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য কেন্দ্রীয় সরকারেরও এখনো পজিটিভ কোনো উদ্যোগ নেই। আমরা জানি 2026-এর 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় কমিশনের বেতন রিভিশন হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট ছাড়া কোনো নোটিফিকেশন হয়নি অষ্টম বেতন কমিশন। এবং আমরা জানি 24 মার্চ থেকে 28 মার্চ আগে একটা পে কমিশনের গঠন করার পর তার সুপারিশ দেওয়ার জন্য, অথচ এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নেই এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগ গ্রহণ না করলে রাজ্যের বেতন কম সংশোধন হবে না। এবং আমরা যেটা দাবি করছি, অবিলম্বে কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করার জন্য দাবি করছি এবং আমাদের রাজ্যের কাছে দাবি করছি যাতে
দাবি করছি যাতে অষ্টম বেতন কমিশন নমস্কার, কে বলছেন? রাজ্য কমিশনকে যাতে অষ্টম বেতন কমিশন লাইভে আছেন আপনি? হ্যাঁ কথা বলুন। আপনি চল্লিশ থেকে নিতে দেন মোতাবেক বেতনক্রম দেওয়া হয় এবং তার জন্য সপ্তম বেতন কমিশনের যে অ্যালামনি বিল আছে, আমরা তো সপ্তম বেতন কমিশন পাইনি, সেই সপ্তম বেতন কমিশন মোতাবেক রাজ্য কমিশনদের শিক্ষকদের বেতনক্রম চালু করতে হবে প্রথমে, তারপরে তার ভিত্তিতে অষ্টম বেতন কমিশনের রায় রাজ্যে কার্যকরী করতে হবে। এবং আমরা দেখছি আমাদের যে গত এই অক্টোবর থেকে 1 অক্টোবর থেকে 3% দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের রাজ্যে 3% দেওয়ার পরে তবে এটা 19% হয়েছিল বকেয়া, কিন্তু ইন্টারমিডিয়েট আবার কেন্দ্রীয় সরকার 3% দেওয়ার চেয়ে আবার 22% দিয়ে ব্যবধান হয়ে গেল। অর্থাৎ আমরা একজন কর্মচারী মিনিমাম রুগী মাসে 1700 টাকা এবং একজন রুগী কর্মচারী 34,000 টাকা পর্যন্ত মহানকমা ভাতা বাবদ প্রতি মাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ জিনিসপত্রের দাম বাড়ছে এবং আমরা আমাদের এই সম্মেলনে আলোচনা করেছি মধ্যশিক্ষা পর্ষদ যেভাবে বিভিন্ন ফিস বৃদ্ধি করেছে, একদম ফি, ক্যান্সার ফি, রিভিউ ফি, এটা দেখা যাচ্ছে 170 থেকে 200% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান স্বীকার করে নিয়েছে যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য, কিন্তু সেখানে আমাদের বক্তব্য হচ্ছে যারা গরিব আইন কর্মচারী, গরিব আইন মানে মানুষ, তাদের ঘরের সন্তানরা কীভাবে পড়াশোনা করে। একটা হচ্ছে নবোদয় বিদ্যালয়ের নামে বিদ্যার্থীদের নামে যেভাবে ফিস কাটিয়ে দেওয়া হয়, প্লাস এভাবে একদম ফি, সেন্টার ফি বৃদ্ধির ফলে সাধারণ গরিব ঘরের ছেলে মেয়েদের যে পড়ার সুযোগ এবং শিক্ষকরা আমাদের তাদের প্রাইভেট টিউশন নিতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা অবৈতনিক শিক্ষা দাবি করি এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক এবং তাতে সাধারণ ঘরের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ পেতে পারে। এই বিষয়গুলি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা এই বিষয়গুলিকে নিয়ে আমরা লড়াই করতে চাই, আমরা আওয়াজ তুলতে চাই এবং আমাদের যে রাজ্যের আইন শৃঙ্খলা একদম বিপর্যস্ত। নমস্কার, আমি সুরজিৎ বাবু বলছি ধর্মনগর। আপনি লাইভে আছেন, কথা বলুন। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। আপনাদের তো যে টপিকটা নিয়ে আপনারা আলোচনা করছেন, টপিকটা কিন্তু ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত জরুরি এবং সমসাময়িক একটা টপিক নিয়ে আপনারা আলোচনা করছেন। বুঝেছেন আমার কথা? হ্যালো, দিনের বেলায় একটা 13 বছর 14 বছর আগরতলা শহর থেকে মার হাত থেকে চিন্তাই হয়ে অপহরণ হয়ে যায়। জনগণে কথা বলুন, লাইভে আছেন। হ্যাঁ, যে টপিকটা আমি একটু আগে ফোন করেছিলাম, সুরজিৎ দাস বলছি। তো আপনার টপিকটা প্রায় দিনে আপনারা লাইভের প্রোগ্রাম ফোন কলের মাধ্যমে, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সমগ্র ত্রিপুরাবাসী আপনাদের মাধ্যমে জানতে পারে বর্তমানে ত্রিপুরাতে কি চলছে কি চলছে না। যেহেতু নিয়মিত করুন এইসব কমিশন এসব নিয়ে আলোচনা করে শুনতে পাচ্ছি আমার কথা। আপনার কথা বলুন। দেখুন, ত্রিপুরাতে জনসংখ্যা যাই আছে 47 মধ্যে ভারতবর্ষের মধ্যে কিন্তু মনে হয় দ্বিতীয় শিক্ষিত রাজ্য ত্রিপুরা।
আমার মনে হচ্ছে মিজোরামের পরেই সম্ভবত তীব্র রাজ্যে শিক্ষিতের পরিসংখ্যানটা। তো শিক্ষিত জনগণ যেটা করে আর প্রত্যেকটা নির্বাচনের 2018 নির্বাচনের বা পরে নির্বাচনের মধ্যে আপনারা দেখেছেন যে যারা জনগণ সেই না করতে পারে না। 2028 নির্বাচন আসছে এটাতে আমার মনে হয় ওই যে বিশাল ডকুমেন্ট সেক্রেটারি প্রভাব ফেলছে। বিশাল ডকুমেন্ট এবং প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী যতগুলো করেছিলেন তিনি বলেছেন যে আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা মহাশয় प्रेस कॉन्फ्रेंस करे बोलेছিলেন घुमा घुमा के सिर चलाना, अगर हमको आपने ये सब नहीं किया तो आप ये वीडियो घुमा घुमा के चलाना। तो ये आपके माध्यम से मैं जानना दे रहा हूँ, आपको पता लगना चाहिए घुमा घुमा फिर के ये चल गया है त्रिपुरा में। ये वीडियो क्लिप ऑडियो क्लिप त्रिपुरा राज्य गुरु से चलाना शुरू हो गया। একটু সমস্যা রয়েছে একটা নির্বাচন নিয়ে। আমরা কিন্তু অতি উৎসাহের সহিত এই বর্তমান যে রাজ্য সরকারকে চলোপাল্টাই গুলো অতি উৎসাহের সহিত আমি সরকার প্রতিষ্ঠার জন্য আমি কিন্তু একদম বামপন্থী পরিবারের একদম ঘনিষ্ঠ বামপন্থী পরিবারের ছিলাম। শুনতে পাচ্ছেন কথা? অপদস্থ করার পরে মুখে চালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে এইচকে দিল্লিকে নিয়ে যেতে হয়। এই জাতীয় গতিতে যেমন নেশার সাম্রাজ্য রাজ্যে চালু হয়েছে, নেশার সাম্রাজ্যটা যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। এই বিষয়গুলিকে নিয়ে স্বাভাবিকভাবে মানুষের আওয়াজ থেকে আরো প্রভাবিত হয়, আরো জোরালো হয়। এই বিষয়ে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া রাজ্য সংগঠন থেকে আমরা আলোচনা করেছি। কথা বলুন। লাগু করা এবং কোন পছন্দ পান না, জাস্ট সব কেন্দ্র এবং রাজ্যের সামান্য সদস্য নমস্কার। এবং জনমত তৈরি করার জন্য আমরা অক্টোবরের মধ্যে যদি বিয়েটা না দেওয়া হয়, কমিটির অ্যাক্টিভিটিটা না হয়, তাহলে আমাদের ডিক্লারেশনটা চলবে। এই ডিক্লারেশন বিএলপি ডিক্লারেশন এটা কিন্তু নতুন না, আগে থেকে ছিল, এখনো ছিল, এখনো আছে। কিন্তু এখন তো ব্যাপারটা হচ্ছে আমাকে বলছে ডাবল ইঞ্জিন সরকার। হ্যাঁ, এখন মডেল স্টেট এই সমস্ত বিভিন্ন স্লোগান দিচ্ছে, সেটা অর্থের কোনো অভাব নেই। তাহলে এই ডিক্লারেশনটা তখন তো বাম সরকার সবচেয়ে বলা হতো যে কেন্দ্রের থেকে অর্থ আসছে না, এখন তো তারা এই কথাটা বলতে পারছে না, অথচ কেন দেওয়া হচ্ছে না। এবং আমরা দেখেছি সমাজের অংশের বিভিন্ন ক্ষেত্রে হয়ে গেছে। আমরা সেই শিক্ষক যেটা রাজার মন্দির থেকে বলুন, মিনিমাম ওয়েজের ক্ষেত্রে বলুন, সমাজের মানুষ, সাধারণ মানুষ খুব বিপদগ্রস্ত। জিনিসের দাম হু হু করে বাড়ছে, লিটার রেট বাড়ছে, দুধের দাম বেড়েছে, পৌর কর বেড়েছে, জল কর বেড়েছে, প্রতিটি জিনিসের দাম অত্যাধিক বাড়ছে। এবং একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মানুষের মস্তিষ্ককে কলুষিত করার চেষ্টা হচ্ছে। এখন এটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিষয়। আমরা গত পে কমিশনে দেখেছি যে কেন্দ্রীয় সরকারের যে বেতনক্রম, সেই বেতনক্রম আমাদের রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক এবং পেনশনার ও পারিবারিক পেনশনারদের উপর প্রয়োগ করা হয়েছে। আমরাও চাই যে একটা ন্যায্য পে কমিশন এবং অষ্টম পে কমিশন তার দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্ত কিছু বিবেচনার মধ্যে দিয়ে আমাদের কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীদের ন্যায় আমাদের রাজ্য এবং আমাদের রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনারদের পেনশনের ব্যবস্থা করার দাবি আমাদের সেখানে রয়েছে। আমরা তো যেহেতু আমরা এই রাজ্যের মানুষ, রাজ্য সরকার রয়েছে, রাজ্য সরকারের উপরেই আমাদের ভরসা নিশ্চিতই রয়েছে। আমরা
আশাবাদী যাতে রাজ্য সরকার বিবেচনা করেন, গুরুত্ব দেন। তবে এটা ঠিক যে আমরা বহুবার এই বিষয়গুলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মেমোরান্ডাম দিয়েছি, আলোচনা করার সুযোগ চেয়েছি, সুযোগ পাইনি। রাজ্যের মুখ্য সচিবের কাছে আলোচনা চেয়েছি এবং ওনার কাছে দেখা করতে চেয়েছি, সুযোগ দেওয়া হয়নি। মেমোরান্ডামের মাধ্যমে ওনার কাছে সমস্ত বিবরণ এখানে তুলে দেওয়া হয়েছে। দুঃখের এবং পরিতাপের বিষয়, এই রাজ্যকে যারা গড়ে তুলেছে, যে শিক্ষক কর্মচারী যারা আজকে পেনশনে এসেছেন, পারিবারিক পেনশনার যারা, তাদের জন্য এই রাজ্য সরকারের সেখানে কথা বলার জন্য সামান্যতম সুযোগ, সামান্যতম সময় দিতে পারছেন না। এটাই হলো আমাদের পরিতাপের বিষয়। আমরা মনে করছি এই রাজ্য সরকার পেনশনার ও পারিবারিক পেনশনারদের এই ন্যায্য দাবির যে আন্দোলন, এই ন্যায্য দাবির যে যারা বক্তব্য, সেটাকে উপেক্ষা করে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এটাই হলো আমাদের ধারণা। কিন্তু আমরা আশাবাদী আমাদের রাজ্য সরকার নিশ্চিতভাবে এই রাজ্যের মানুষ, এই রাজ্যের পেনশনার ও পারিবারিক পেনশনারদের বিষয় নিয়ে ভাববেন। হ্যাঁ, 8 দফা দাবির জন্য আজকে আলোচনা হবে। আমরা একটা মুভমেন্ট প্রোগ্রাম নেওয়ার চিন্তা ভাবনা করবো। বলছিলাম মতটা জায়গায় মতো আসতে বলে তারা তো সরকারের সাথে এলাম, তারা তো দেখতে করতে পারছে যে অনিয়মিত করার জন্য, যারা পেনশন কাটবে তাদেরকে পেনশন দেওয়ার জন্য তিনি মতো বিভাগে হাল দিয়েছে। তারা তো এই না করে নাই, তারা সময় না গেলে বিরোধীরা না করতে পারে, ওনারা তো ওনাদের সাথে ওরা না না করছে। তাহলে মতো যদি কথা বলছে নেটওয়ার্ক করার সঙ্গে আছে যারা আপনার কি বলে প্রোগ্রাম নেওয়ার চিন্তা ভাবনা করব এবং মুভমেন্ট নেওয়ার জন্য আমরা যদি সিদ্ধান্ত গৃহীত হয়, আমরা প্রস্তাবিত সিদ্ধান্ত, আমরা এই গাড়িগুলোর পরিপ্রেক্ষিতে আমরা রাজ্যের আগরতলা থেকে শুরু করে সারা রাজ্যে একই দিনে আমরা একটা মুভমেন্ট প্রোগ্রাম করব। পথসভা, বিক্ষোভ এবং আমাদের পোস্টারিং এবং লিফলেট, আমাদের গাড়িগুলো এই লিফলেটের মাধ্যমে সাধারণ পেনশনার ও পারিবারিক পেনশনারদের পেনশনের বেসিকের উপর সহায়ক পেনশন অর্থাৎ বুস্টিং 65 বছরের বয়স থেকে 65 বছর থেকে শুরু করে প্রতি 5 বছর অন্তর অন্তর তা প্রদান করতে হবে। আমাদের এই মুখ্যত এই আশু জরুরি এই 8 দফা দাবি আজকে আমাদের যে রাজ্যভিত্তিক সাংগঠনিক কনভেনশন দিয়ে আমাদের অনাদায় পূরণ করার জন্য আমাদের প্রচেষ্টা উদ্যোগ সেখানে থাকবে। রাজ্যের পেনশনার এবং পারিবারিক পেনশনারদের এই ন্যায্য প্রাপ্য পাওয়ার জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। এই আশা, প্রত্যাশা এবং আপনারা শুনলেন সেখানে বিভিন্ন বক্তব্য, আমরা বিভিন্ন সময় তাদের বক্তব্যগুলো সংগ্রহ করেছি, বক্তব্যগুলো নিয়েছি, আপনাদের কাছে তুলে ধরেছি। আরেকবার এই বক্তব্যগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই আপনারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন, কথাগুলো শুনেছেন। আমি এই কথাগুলো যে বললাম সেই সবকটি কথাই রাজ্য সরকারের কোনো না কোনোভাবে প্রতিনিধি কিংবা রাজনৈতিক দলের বা সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য, তথ্যগুলো থেকে সার্বিক বিষয়গুলো আমরা আরও একবার তুলে ধরেছি এই অনুষ্ঠানে। যদি আপনারা উপকৃত হন, শিক্ষক কর্মচারীরা উপকৃত হয়, তাহলে রাজ্যের অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়বে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।